ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় মার্কিন নতুন শুল্ক শঙ্কা না সম্ভাবনা। এ বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোহাসেম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, যেমনটা আগেই বলেছি, মার্কিন নতুন শুল্ক শঙ্কা না সম্ভাবনা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়ে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক, সেটি নিয়ে অনেকদিন থেকে আলোচনা হচ্ছে এবং এই শুল্ক কখনো কখনো নানান অঙ্কে নানানভাবে আলোচনায় এসেছে। এখন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে সবশেষ যে সিদ্ধান্তটি আমরা দেখছি যে বাংলাদেশের ওপর 10% যে শুল্ক, সব মিলিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ক্ষেত্রে এখন রপ্তানিকারকদেরকে কত শুল্ক দিতে হবে, এই বিষয়টি একটু আপনার কাছে পরিষ্কার জানতে চাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের দেশের সাথে বাণিজ্য ঘাটতির অজুহাত তুলে সর্বশেষ বাংলাদেশের উপরে 19% শুল্ক আরোপ করেছিল এবং তারপরে মার্কিন সুপ্রিম কোর্ট থেকে সেটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং এরপরে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে সাথে সাথেই ট্রাম্প প্রশাসন 15% একটি শুল্ক আরোপ করেছিল এবং সেটা প্রায় 1 বছরাধিককাল এটা কার্যকর ছিল, যেটা অতি সম্প্রতি শেষ হলো এবং সেটাকেই আসলে এখন পর্যন্ত গণনার ভিতরে নেওয়া হয়েছিল। এখন যখন সেটি শেষ হয়েছে সময়কাল, এখন নতুন করে এই 10% যেটা বাংলাদেশের উপরে আরোপিত হয়েছে বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অজুহাত তুলে, এর সঙ্গে এমএফএন রেট যেটি রয়েছে সেটি যুক্ত হবে এবং সেটা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে থাকে 12 থেকে 15% মতো। যদি সেটা হয় তাহলে সামগ্রিকভাবে ইফেক্টিভ যে ট্যারিফ পড়বে মার্কিন বাজারে রপ্তানির ক্ষেত্রে সেটা 22 থেকে 25% মতো। সুতরাং এই সামগ্রিকভাবে এরকম একটা শুল্ক দিয়ে আমাদের মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হবে। এই শুল্কটিকে যদি তুলনামূলক অন্যান্য দেশগুলোর সাথে বিবেচনা করেন, যেমন আমাদের তুলনীয় দেশ ভারত রয়েছে, ভিয়েতনাম রয়েছে বা চীন রয়েছে, তবে ভারত ভিয়েতনাম সম্ভবত তাদের এমএফএন রেট তুলনায় আরেকটু কম, সেটা কিছুটা কম হবে, কিন্তু চীনের থেকে হয়তো, যেহেতু চীনের ক্ষেত্রে 12.5% এই বাধ্যতামূলক শ্রম ব্যবহারের জন্য আরোপিত হয়েছে সেটি এবং তার যে এমএফএন রেট এটি যুক্ত করে চীনের উপরে শুল্কটি আরোপ হবে। নিশ্চয়ই, কিন্তু আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যে শুল্কের বোঝা যেটি চাপালো, শুরুতে আমরা দেখলাম যে প্রায় 52%-এর কাছাকাছিও কোনো দেশের ক্ষেত্রে গেছে, বাংলাদেশের ক্ষেত্রেও গেছে। সেই বোঝাটা তো খানিকটা হলেও হালকা হলো। দেখুন, এটা যতটা আপনি আপনার বাংলাদেশের দিক থেকে দেখছেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো মার্কিন ভোক্তাদের দিক থেকে দেখা। ইতিমধ্যেই এই শুল্ক আরোপের কারণে মার্কিন ভোক্তাদের কিন্তু ক্রয় ক্ষমতা সংকুচিত হয়েছে এবং মার্কিন বাজারে কিন্তু এই মুহূর্তে আমাদের রপ্তানির ক্ষেত্রে খুব উচ্ছ্বাস নেই। কিছুটা প্রবৃদ্ধি রয়েছে, কিন্তু মার্কিন বাজারে ট্রাম্প ট্যারিফের কারণে যেমন মার্কিন ভোক্তারা কম কিনছেন, সেটার কারণে আমাদের রপ্তানি স্রোত হয়েছে এবং চীনের পণ্য মার্কিন বাজারে অ্যাক্সেস পেতে সমস্যা হওয়ার কারণে ইউরোপ বা অন্যান্য বাজারে তারা কম মূল্যে পণ্য রপ্তানি করতে গিয়ে ইউরোপের বাজারেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং আপনি এই কমে যাওয়াটাকে যতটা না স্বস্তি বলছেন, আমি আসলে এটার ভিতরে খুব বেশি স্বস্তির অবস্থা দেখি না, বরঞ্চ এই উচ্চ শুল্কের বোঝাটি মার্কিন ভোক্তাদের উপরে থাকার কারণে আমাদের রপ্তানির ক্ষেত্রে এক ধরনের চাপ এটা কিন্তু রয়েছে। নিশ্চয়ই সেই শঙ্কার কথাটা শুনবো। আমাদের সঙ্গে ডক্টর রশিদ আহমেদ হোসাইনি আছেন। আপনার কাছে একটু জানতে চাই, মার্কিন বাজারে আমরা শুধু মার্কিন বাজারে না, আসলে গেল বিদায়ী অর্থ বছরের যদি তথ্য দেখি, প্রায় 9 মাসে কিন্তু মাসভিত্তিক যে রপ্তানির টার্গেট ছিল সেটি যেমন কম এবং সামগ্রিকভাবেও প্রায় $5.5 বিলিয়ন আমরা দেখেছি যে রপ্তানি কমেছে, যার একটা বড় অংশই আসলে তৈরি পোশাকের যেটি টার্গেট সেটি পূরণ হয়নি। সেটির পেছনে অনেকেই তো বলছিলেন যে মার্কিন বাজারে রপ্তানির যে শুল্ক সেটি একটি প্রভাবক হিসেবে কাজ করেছে। তো এখন কিছুটা হলেও তো স্বস্তি এসেছে, যদিও ডক্টর গোলাম মোয়াজ্জেম খুব একটা আশাবাদী নন। আপনার কাছে জানতে চাই এটিকে আসলেও স্বস্তির হবে কিনা। আসলে আপনি যথার্থই বলেছেন যে আমরা স্বস্তিতে আছি না অস্বস্তিতে আছি। দেখেন, আশা নিয়ে বাঁচতে হবে আমাদের সবাইকে, আমরা সবাই আশাবাদী। আর আশা না থাকলে বাঁচার কোনো সুযোগ, এখানে কোনো সার্থকতা নেই। গত 1 বছর বা তারও কিছুদিন আগ থেকে বিশেষ করে বাংলাদেশে যখন থেকে এই গণতান্ত্রিক আন্দোলন বলেন সেটা শুরু হওয়ার পরে
ট্রাম্প ক্ষমতায় আসার পরে ট্রাম্পের টেরিফ নিয়ে যেই একটা সারা বিশ্বে একটা টালমাটাল অবস্থা ছিল, এতে করে যখন ট্রাম্প যখন আমাদের টেরিফটা চাপিয়ে দিল, মহাজবে যথার্থ বলেছেন যে আমাদের দেন দরবার করে কিন্তু আমরা 19% নিয়ে আসছিলাম। সে 19% আসার পরে আমরা এটা যখন কোর্ট এটাকে রিজেক্ট করে দেওয়ার পরে অন্যভাবে 10% চাপাই দেওয়া হয়েছে, যেটা গতকালকে মেয়াদ শেষ হয়ে গেল 150 দিনের জন্য। যখন শেষ হওয়ার সাথে সাথে আরেকটা অজুহাত দিয়ে কিন্তু আবার 10% বাড়াই দিল। এটা বিশ্লেষণ মহাজবে করেছেন। ঘুরে ফিরে কিন্তু আমরা যে জায়গায় ওই জায়গায় রয়ে গেছি। আমাদের আগের যেটা ছিল 16%-এর মতো, এটা তো কন্টিনিউ ছিলই, আর এখন 10 যোগ হলে এটা 26 চলে গেল। আমাদের এই ট্রাম্পের শুল্কের কারণে আমরা ইউরোপে কিন্তু আমাদের মার্কেট আমরা হারিয়েছি 6.4%। আর এই চায়না এবং ইন্ডিয়াকে চাপে রাখার কারণে আমেরিকাতে আমরা আমাদের এক্সপোর্ট বেড়েছে 2.8%। এই কয়েকদিন যে ঘটলো, অল ওভার যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা গত অর্থ বছরে আমরা 1.8% টোটালি আমরা এক্সপোর্ট লস করেছি। এই ট্রাম্পের শুল্ক বলেন, ইউরোপিয়ান মার্কেট হারানো বলেন, সব কিছুর মূল্যে কিন্তু আমরা যে জায়গা থেকে দেখছি যে বিভিন্ন বিশ্লেষকরা এবং ওয়ার্ল্ড ব্যাংক বা IMF তারা ভবিষ্যৎবাণী করতেছে এই বছরের শেষ নাগাদ এক্সপোর্ট আমাদের বাড়বে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা গ্যাসের সংকট কাটতে আমাদের আরও 1 হতে 1.5 বছর সময় লাগবে। এই হলো আরেকটা। তৃতীয়ত, আমাদের যারা বিদ্যুতের কথা বলেছেন, এই বিদ্যুতে কিছু সময়টা লাগবে, স্পেসিফিক কোনো সময় কিন্তু বলেন নাই। আপনি এক্সপোর্টকে 2%, 3% কম বেশিতে কিন্তু আসলে অত কিছু ম্যাটার করে, বাট অত ম্যাটার করে না যদি সাপ্লাই চেন আপনি সোজা রাখতে পারেন। আমাদের মেন এক্সপোর্ট গ্রোথের আমাদের আশঙ্কা যে জায়গায়, সে আশঙ্কাটা হলো আমরা যেভাবে জ্বালানি সংকটে পড়ে গেছি। আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম যে ওই সাবেক সচিব ওনার সাথে, যে সকালবেলা আমি 8টায় ফ্যাক্টরিতে গিয়েছি, আজকে গিয়ে দেখি জেনারেটর চলে। তাহলে 1 ঘন্টা পর বিদ্যুৎ মানে যায় না আসে আমরা বলতে পারি না। তাহলে একটা ফ্যাক্টরি, যে আমি আমার ফ্যাক্টরির কথা বলি, যদি আমাকে প্রতিদিন 1,20,000 টাকার তৈল কিনতে হয়, জেনারেটর তৈল, আর যদি 80,000 টাকার গ্যাস কিনতে হয়, আমি কীভাবে সারভাইভ করব? যতই শুল্ক কমুক, যতই ফ্যাসিলিটি থাকুক, আপনাকে তো উৎপাদন করতে হবে। তাহলে আমাদের আমরা আশাবাদী, অবশ্যই আশা না থেকে বাঁচব না, আগে বলেছি। এই শুল্কের কারণে আমরা খানিকটা আশাবাদী যে হয়তো আমেরিকান মার্কেট শুধু এটা নয়, শুধু আরও এখানে কিছু আছে। যদি আমরা আমেরিকান তুলা যদি আমরা গার্মেন্টস তৈরি করে দিয়ে এক্সপোর্ট করি, সেখানে আরও কিছু বেনিফিট আসবে, আমরা অনেক বেনিফিট পাবো। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা বেঁচে থাকতে হবে তো আগে তো গার্মেন্টস টিকিয়ে রাখতে হবে। আপনি দেখেন আমরা দৈনন্দিন জীবনের মান যেভাবে বেড়ে চলছে, আমাদের শ্রমিকদের বেতন বাড়তে হবে। একটা কথা মহাজন ভাইকে উদ্দেশ্য করে বলি, আমরা সবাই তো শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি, আমি 100% একমত, বিন্দুপাত দ্বিমত নাই। কিন্তু শ্রমিকের কি রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কথা বলি? আজকে আমাদের ইফিসিয়েন্সি লেভেল কোথায়? আজকে আমরা কেন প্রতিটা টিকিট দিতে পারি না? তার কারণ হচ্ছে আমাদের শ্রমিকদের মধ্যে ইফিসিয়েন্সি লেভেল নাই। এটা যদি গ্রো করতে না পারি, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা আগাইতে না পারি, আমরা যদি বিদ্যুৎ এবং গ্যাসের সমাধান করতে না পারি, আমরা যদি ঢাকার জন্য রোডের সমাধান করতে না পারি, আমরা যদি কাস্টম বন্ডের দূরত্ব কমাতে না পারি, আমরা দুর্নীতি কমাতে না পারি, যতই ট্যারিফ কমুক, আমরা আসলে কাঙ্ক্ষিত লোকে পুষতে হলে সুশাসন, আইনের শাসন, বিদ্যুৎ, গ্যাস, আমাদের প্রশিক্ষিত শ্রমিক, এগুলি না হলে কিন্তু আসলে নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব তপনকান্তি ঘোষ, আপনার কাছে আসতে চাই। মানে এই যে মার্কিন শুল্কের যে খানিকটা স্বস্তি যদি বলি সামগ্রিক অঙ্কে, সেখানে একটি, আর যেমন কথাটি আসলে ডক্টর রশিদ আহমেদ বলছিলেন যে আমাদের নিজেদেরই তো নানান সমস্যা। তো বাণিজ্য মন্ত্রণালয়ে আপনি একসময় দায়িত্ব পালন করেছেন, আপনি এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানেন। আপনার কাছে একটু জানতে চাই, মানে আমরা এই যে আন্তর্জাতিক পর্যায়ে এই 2.5%-এর যে বেনিফিটটুকু পেয়েছি, সেটিকে আসলেও কাজে লাগানো সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি বলবো যে আমরা যদি আগে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা গত বছর দিয়েছিলেন আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে বর্তমান তুলনা করি, তাহলে এটাকে বেটার বলতে হবে।
কারণ তখন শেষ যে অবস্থান ছিল সেটা হচ্ছে পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশ 19% এরকম ছিল, ইন্ডিয়া বলছিল 18% এবং অন্য অন্য অনেক দেশগুলো 20%, মানে ডেভেলপিং কান্ট্রিগুলো যারা আমাদের কম্পিটিটর। সেই হিসেবে কিন্তু আমরা প্রায় এক পার ছিলাম ট্যারিফের দিক থেকে। কিন্তু এবার দেখা গেছে আমাদের একটা বড় কম্পিটিটর যে ভিয়েতনাম এবং চায়না, তাদের কিন্তু 12.5%, আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া এদের হচ্ছে 10%। তো সেক্ষেত্রে বলতে হবে যে ওইটার থেকে তুলনামূলকভাবে এটা বেটার, যে আমরা একটা এখানে 2.5%-এর একটা সুবিধা পাবো। তবে এখানে একটা মানে ওদের আসলে 122 মানে ট্রেড অ্যাক্ট 1974-এ 122 ধারাতে কিন্তু 150 দিনের জন্য এই 10% এটা ইম্পোজ করা ছিল। এখন যেহেতু 24 তারিখ ওটা শেষ হয়ে গেল 150 দিন, এখন নতুন করে ওই আইনেরই 301 ধারায় তদন্তে এখন যে এটা ইম্পোজ করলো। তো এইখানে কিন্তু দুইটা বিষয়ে তদন্ত হচ্ছে। একটা হচ্ছে 60টা দেশের উপরে যে জবরদস্তিমূলক শ্রম ভিত্তিক যে শিল্প, তার কোনো ইম্পোর্ট করে আপনি যদি এক্সপোর্ট করেন, মূলত চায়নাকে এখানে টার্গেট করে বলা হয়েছে যে চায়না থেকে আমরা প্রচুর ইম্পোর্ট করি এবং সেইখানে হয়তো বা ফোর্স লেবারের আছে, পণ্য আছে, এইভাবে চিন্তা করে। কিন্তু আরেকটা তদন্ত কিন্তু হচ্ছে শুধু 16টা দেশের উপরে, তার মধ্যে বাংলাদেশ আছে, কিন্তু বাংলাদেশ আছে, ভিয়েতনাম আছে, আমাদের মানে প্রতিযোগী সবগুলো দেশই প্রায় আছে, পাকিস্তান শুধু নাই, এবং অন্য কয়েকটা দেশ আছে। যেটা হচ্ছে যে আপনার ওভার ক্যাপাসিটি আছে কিনা, হ্যাঁ, এবং আপনি এখানে আন্ডার মানে সাবসিডি দেন কিনা বা অন্য অন্য কারণে আপনার ওভার ক্যাপাসিটি আছে কিনা, এইটা তদন্ত হচ্ছে। এটা কিন্তু এখনও ফাইনাল হয়নি। তো এইখানে যদি তারা ডিটারমিন করে যে হ্যাঁ এটা আছে বাংলাদেশেও, এবং তখন যদি আবার একটা দিয়ে দেয়, শুল্ক আরও কিছু দেয়, তাহলে আমরা হয়তো আবার একটু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে চলে যেতে পারি। তো সেইটা আমাদের লক্ষ্য করতে হবে, বা নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রণালয় সেই বিষয়গুলো দেখছে। আমরা আশা করি যে বাংলাদেশ আসলে মানে অ্যাজ এ এলডিসি এবং অন্য অন্য বিষয়গুলো বিবেচনা করে, যেহেতু আমরা রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাগ্রিমেন্টও করেছি আমেরিকার সাথে, সেই বিবেচনায় আমি মনে করি যে ওই দ্বিতীয় যে ক্ষেত্রে তদন্ত হচ্ছে সেটা বাংলাদেশের উপর ইম্পোজ করার কথা না, বাট তারপরেও তো আপনি বলতে পারবেন না যে এটা হবে না। তো সেটা যদি না হয় তাহলে আমরা একটু হয়তো প্রতিযোগিতামূলক অবস্থানে ভালো আছি। বাট এরপরে দ্বিতীয় অংশ যেটা আমাদের বিজিএমের ডাইরেক্টর মহোদয় বিশেষ করে বলছিলেন, এটা তো আমরা জানি যে আমাদের প্রতিযোগিতার যে সক্ষমতা তার একটা অংশ হচ্ছে শুধু শুল্ক, কিন্তু বাকি আপনার অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেখানে বিদ্যুৎ, গ্যাসের আপনার কথা বলেন যে সহজলভ্যতা বা কম খরচে পাওয়া, তারপরে আমাদের ইনফ্লেশনজনিত কারণে আমাদের যে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার অনেক বেশি, তো এত বেশি সুদে লোন নিয়ে সেটা ব্যবসা করতে পারা, তাই না? লজিস্টিকের যে সমস্ত সমস্যা, করাপশন থেকে শুরু করে উনি অনেক কিছু কথা বলেছেন। বা আমরা যে ধরনের ইনসেন্টিভ এখন দিচ্ছি সেটাকে আরও কীভাবে হয়তো টার্গেট ওরিয়েন্টেড, হ্যাঁ, পারফরমেন্স বেসড, এইভাবে আরও মানে একদিকে বাড়াতে হবে, কিন্তু এটা সবার জন্য না, যারা ভালো পারফরমেন্স করবে তাদের জন্য করতে পারি। যেসব দেশ এখন অনেক উন্নতি করেছে আমরা জানি, সাউথ কোরিয়া, চায়না সহ, তারা কিন্তু একদম ঢালাও ইনসেন্টিভ দেয় নাই, হয়তো পারফরমেন্স বেসড দিয়েছে, যেহেতু আপনার কম রিসোর্সের মধ্যে আবার আপনাকে ইনসেন্টিভাইজও করতে হবে। তো সেই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে। বর্তমান সরকার আমরা দেখছি অনেক ক্ষেত্রে এই কাজগুলো অলরেডি শুরু করেছেন, বাংলাদেশ ব্যাংকও কিছু পদক্ষেপ নিয়েছেন, বাট এটা রেজাল্ট আসতে হয়তো সময় লাগবে। আমি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আমরা যখন দেখলাম যে আসলে বাণিজ্যের ক্ষেত্রে বা রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বড় বাজার একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, এর একটা সাইক্লিক প্রভাব পড়লো ইউরোপের বাজারগুলোতেও বা মার্কিন বাজার ছাড়া অন্য বাজারগুলোতে। আমাদের প্রতিযোগীরা তারা মার্কিন বাজারে এই শুল্কের চাপ মেটাতে গিয়ে এই সমস্ত বাজারে তারা তাদের রপ্তানিতে বেশি মনোযোগ হলো, যার একটা প্রভাব আসলে আমাদের রপ্তানির উপর পড়েছেন। আমার একটু জানার বিষয়, আপনি নিজেও একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেইখানটাতে আসলে আমাদের যে বিদেশি মিশনগুলো কাজ করে বা আমাদের যে কমার্শিয়াল অফিসাররা কাজ করেন, তাদের ভূমিকাটা আসলে কি ছিল একটু জানতে চাই। কারণ মানে এই যে রপ্তানি কমছে, আমরা এখানে টেলিভিশনে আলাপ করছি, উদ্যোক্তারা কান্নাকাটি করছেন সারাক্ষণ, আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারাও বিষয়টি অনুধাবন করছেন, কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করেন, যাদের এখানে আসলেই ভূমিকা রাখার সুযোগ ছিল, তারা কি এটা ফিল করে? আপনি একজন সাবেক আমলা হিসেবে আপনার কাছে জানতে চাই। না, আপনি দূতাবাসের যে কথা বললেন বা আমাদের কমার্শিয়াল কাউন্সিলর যারা থাকেন তারা অবশ্যই করেন, কিন্তু এই পলিসিগুলো এত গ্লোবাল লেভেলে পলিসি নেওয়া হয়, এটা অবশ্যই তারা লোকাল ওখানে অবস্থান নিয়ে হয়তো ঘন ঘন যোগাযোগ করা, নেগোশিয়েট করা, বাংলাদেশের অবস্থানকে তুলে ধরা, এই কাজগুলো তারা করেন আশা করি, এবং এটা আরও ভালোভাবে করা যেতে পারে। কিন্তু অনেক বিষয় আছে যেটা আপনি আপনার অবস্থান তুলে ধরলেও যে সমস্ত ধরেন শক্তিশালী দেশ আছে, সেটা যদি আপনার সমস্যাগুলো তারা যদি রিকগনাইজ না করে, যেমন আমরা একটা এলডিসি কান্ট্রি, তাই না, স্বল্পোন্নত দেশ,
এই বিষয়টা চিন্তা করলে আপনি কিন্তু এইভাবে সবার এই যে 10% ঢালাও দিয়ে দিল, এটা তো দেওয়া উচিত না। ধরেন ইউরোপিয়ান ইউনিয়নেরও আপনার যে রেটে দিচ্ছেন, সাউথ কোরিয়াও 10%, বাংলাদেশও 10%, এইটা ওই অর্থে তো জাস্টিস হয় নাই, তাই না? কিন্তু উনি বলবেন যে না, আমরা তো চায়না থেকে অনেক বেশি ইম্পোর্ট করি, আমাদের ধরেন মেশিনারি থেকে শুরু করে র মেটেরিয়ালস, কেমিক্যাল, বেশিরভাগই 70-80% চায়না থেকে আনা সেই হিসাবে। বাট এটা তো কোনো নির্দিষ্ট নাই, চায়না থেকে আনলেই যে সেটা জবরদস্তিমূলক শ্রম থেকে উৎপন্ন তা তো বলা যাবে না। একটা প্রদেশ আপনারা জানেন যেখানে ফোর্স লেবারের অভিযোগ আনা হয়, কিন্তু চায়না তো বিশাল কান্ট্রি, অন্য অন্য জায়গায় উৎপাদন হচ্ছে। নিশ্চয়ই, কিন্তু আমার প্রশ্নটি অন্য জায়গায় ছিল। আমরা যেমনটা দেখি আমাদের প্রতিযোগী দেশ ভারতের কথা বা কম্বোডিয়ার কথা, ভিয়েতনামের কথা, সেই সব দেশে এম্বাসিগুলো বা কূটনীতিকরা যারা থাকেন তারা যতটা প্রোঅ্যাক্টিভলি আসলে ব্যবসা সম্প্রসারণ মানসিকতা নিয়ে কাজ করেন। আমি জানতে চাই একটু আপনার কাছে যে আমাদের যারা প্রতিনিধি দেশের বাইরে কাজ করেন তারাও কি ওই একই মানসিকতায় একই স্পিডে কাজ করেন কিনা একটু জানতে চাই। আমি যদি সচিবের মানে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা বলি, অনেকেই করেন, কেউ কেউ খুবই ভালো প্রোঅ্যাক্টিভলি করেন, আমি নিজেও দেখেছি, কিন্তু অনেকেই আবার হয়তো সেইভাবে প্রোঅ্যাক্টিভলি করেন না। হয়তো কারো কারো যোগ্যতার অভাব আছে, আর কেউ হয়তো ধরেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়তো দক্ষ না, হ্যাঁ, বিভিন্ন কারণে। কিন্তু আমরা কয়েকজন আমি দেখেছি যারা কয়েকজন খুবই প্রোঅ্যাক্টিভলি তারা ইয়ে করেন। আমি অনেক নিশ্চয়ই যারা প্রোঅ্যাক্টিভলি কাজ করেন তাদের প্রশংসা আমরা ব্যবসায়ীদের কাছ থেকেও বিভিন্ন সময় শুনি। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে এই প্রশ্নটাই রেখে যেতে চাই, বাংলাদেশ আগামী দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সংকটের মধ্যে পড়তে যাচ্ছে অথবা চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে, ওই চ্যালেঞ্জটাই হয়তো সংকট হয়ে দাঁড়াবে যদি প্রস্তুতি ঠিক মতো না হয়। সেই রকম একটা প্রেক্ষাপটে শুধু কেউ কেউ আন্তরিকভাবে কাজ করে আসলে সেই চ্যালেঞ্জ উত্তরণ করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় মার্কিন নতুন শুল্ক, শঙ্কা না সম্ভাবনা। বিরতিতে যাওয়ার আগে জনাব ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে জানতে চাইছিলাম যে জনাব তপনকান্তি ঘোষ যেটি বললেন যে কেউ কেউ খুবই আন্তরিকভাবে আসলে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে বা এই চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করেন, যারা আমলারা যারা প্রতিনিধিত্ব করেন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি মিশনগুলোতে। কিন্তু আমার জানার বিষয় হচ্ছে এই শুধু কেউ কেউয়ের উপর নির্ভর করে এই যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, রপ্তানির চ্যালেঞ্জ এবং আগামী দিনে এলডিসি পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটিকে উত্তরণ করা সম্ভব হবে? দেখুন, এই মুহূর্তের চ্যালেঞ্জগুলো এমন, এগুলো অনেক বেশি বৈশ্বিক। এগুলোর ক্ষেত্রে কান্ট্রি লেভেলে, এমনকি যদি এমবাসি লেভেলেই শুধু এগুলো সমাধান চান, সেটা আসলে কষ্টকর। যেমন এই যে আমরা যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ, যে এআরটি যেটা স্বাক্ষর করেছি, এটা একেবারে এটা এমবাসি লেভেলে তাদের কিছু করার নেই। এমনকি আমি তো দেখি যে মন্ত্রণালয় পর্যায়েও কিছু নেই, সরকারেরও আসলে কতটুকু অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতা ছিল সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। ওই এআরটির ভিতরে কিন্তু সুনির্দিষ্টভাবে এই ক্লজটিও রয়েছে যে বাংলাদেশ শ্রম অধিকার, মানবাধিকারের জায়গাগুলোতে উন্নতির জন্য কাজ করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সেখানে আমাদের এই এগ্রিমেন্ট থাকার পরেও কেন আমাদের তাহলে 10% নতুন করে এই শুল্কটি আরোপ হলো? তাহলে আমার ওই চুক্তিটা করে লাভ হলো কি? মানে এই চুক্তির তো হাজারটা দুর্বলতা আছে, সেই জায়গায় আমি গেলাম না। তাহলে আমি যখন একটা পক্ষের সাথে চুক্তি করলাম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেসপেক্ট থেকে, তাহলে আমি এর বাইরে গিয়ে যদি ইনভেস্টিগেশনই হয় এবং নতুন করে যদি এরকম শুল্ক আরোপই হয়, তাহলে আমার জন্য লাভটা হলো কোথায়? এই চুক্তিটার একটা বড় দিক কি জানেন? মানে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ একটা উন্নত দেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে যাচ্ছে, অথচ উন্নত দেশে উল্টোটা হওয়ার কথা, যে উন্নত দেশে বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা না, ওখানে আমি প্রতি পদে ভুল করার জন্য নতুন নতুন করে শুল্ক আরোপ, মানে গরিব দেশটি ধনী দেশকে সুবিধা আর ধনী দেশটি বলা হয়েছে 10 বছরের ভিতরে শূন্য শুল্কে নামাতে হবে বাংলাদেশের শুল্ক, আর আমি ওই দেশে প্রতি পদক্ষেপে ভুল করব আর আমার জন্য নতুন নতুন করে শুল্ক। এই যে 10% শুনলেন না, এই যে আরেকটু শুনতে পেলাম যে আরও কিছু নতুন শুল্কের আরোপ হচ্ছে, তাহলে আমার এই চুক্তিটা করে লাভ হলো কোথায়? সুতরাং এই ধরনের জায়গাগুলো কিন্তু এমবাসি লেভেলে কাজ করে না, রাষ্ট্রদূত পর্যায়ে না। আমি তো বলবো যে এটা সরকার প্রধান পর্যায়ে জিনিসগুলো আলোচনার দরকার রয়েছে। সেটি তো একটি প্রেক্ষাপট এবং আপনি অবশ্যই যথার্থ বলেছেন, কিন্তু আমি জানতে চেয়েছি ভিন্ন একটি প্রেক্ষাপটে। যখন সংকটটা তৈরি হয়, আপনাকে তো বিকল্প সম্ভাবনা বা বিকল্প রাস্তাগুলোকেও কাজে লাগাতে হয়। ছোট ছোট ব্যবসায়িক সুযোগগুলোকে তৈরি করা, নিজেদের ব্র্যান্ডিংটাকে আরও ভালো করে তুলে ধরা, সেই জায়গাটাতে আসলে মানে কারোর খুব আন্তরিক সদিচ্ছা আর বেশিরভাগেরই
অনীহা, সেটি দিয়ে কি এই চ্যালেঞ্জ উত্তরণ করা যায়? না, কিন্তু আমি ওই জায়গাটিতে না, না, জানতে আমি চাইছি বুঝতে আপনার কাছে। পেরেছি। আমি যেহেতু আপনি কারেন্ট কনটেক্সটে বলেছেন, সেজন্য আমি জিনিসটাকে জটিলতা এবং গভীরতাটা বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু সামগ্রিকভাবে আমাদের কাঠামোগত একটা দুর্বলতা রয়েছে, যে এমবাসিগুলো যে অর্থে আমাদের বিজনেস প্রমোটার হিসেবে হওয়ার কথা, অথবা ইকোনমিক ডিপ্লোম্যাসির কথা যেটা বলা হয়, ট্রেড ডিপ্লোম্যাসির যেটা কথা বলা হয়, সেই কাঠামোতে এখনও আসলে পুরোপুরি আমাদের যাওয়া হয়নি। কিছু কিছু এমবাসিতে নিশ্চয়ই অ্যাম্বাসেডার সেরকম একটা লিড দেন, কিন্তু সামগ্রিকভাবে সারা বিশ্বে যে যতগুলো এমবাসি বা রয়েছে, তাদের যদি পারফরমেন্স অ্যানালাইসিস করা যায়, সম্ভবত প্রতি বছর একটা টার্গেট দেওয়া থাকে, সেই লক্ষ্যমাত্রা অর্জন কতগুলো এমবাসি করতে পারলো না, এটা নিয়ে এমবাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরেই মনে হয় বেশ কিছু এই জিনিসগুলো করা হয়। কিন্তু যতটুকু আমি জানি যে সরকার নিজের ভিতরে এক ধরনের হয়তো যোগাযোগ থাকে, কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যোগাযোগটা দরকার সেটা হচ্ছে বেসরকারি খাতের সাথে বা ব্যবসায়ীদের সাথে। এই সংযোগটা সম্ভবত খুব বেশি, Facilitation-টা আমার মনে হয় তৈরি খুব করতে বেশি হয় না, হয় না। এবং এর বাইরে তো এই যে একটু আমরা ইনফরমালি আলাপ করছিলাম যে কাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হচ্ছে, পদায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যোগ্যতার বিচারে অনেক ক্ষেত্রে কানেকশনের ক্ষেত্রে গুরুত্ব পেয়ে যায়, এবং যারা যাচ্ছেন তারাও জিনিসগুলোকে শুধুমাত্র একটা রিওয়ার্ডিং পোস্টিং হিসেবে নিচ্ছেন, কিন্তু সেইখানে তার যে দায়িত্ব সেই বিষয়গুলোকে সেখানে হয়তো গুরুত্ব অনেক সময় দেওয়া হয় না। মোট কথা এই জায়গাগুলো হয়তো আমার মনে হয় যে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে মিলে কাজ করে দেখতে পারেন যে ট্রেড ডিপ্লোম্যাসির ক্ষেত্রে অন্যান্য যারা দেশ ভালো করছে তাদের কাছ থেকে আমরা কি লেসন নিতে পারি, এবং এই জায়গাগুলোতে আমাদের কি কি পরিবর্তন হওয়া দরকার। নিশ্চয়ই। একটা কথা বলে আমি শেষ করি, অনেক আগে এরকম একটা প্রস্তাবনা ছিল যে গুরুত্বপূর্ণ ইগুলোতে, এমবাসিগুলোতে যেখানে আমাদের বাণিজ্য অংশীদারিত্ব বেশি, সেখানে বেসরকারি খাতের প্রতিনিধি দেওয়া যায় কিনা, এবং তাদের একজন প্রতিনিধি যদি স্থানীয় পর্যায় থেকে অথবা বাংলাদেশ থেকে সেখানে গিয়ে যদি এই ট্রেড ডিপ্লোম্যাসির কাজটি সরকারের সাথে সহায়কভাবে কাজ করেন, তাহলে অনেক বেশি সেই জায়গাটাতে ইফেক্টিভ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। নিশ্চয়ই আপনার এই বিষয়টি নিয়ে আসলে আমি তপনকান্তি ঘোষ আপনার কাছে শুনতে চাইবো, কিন্তু তার আগে একটু রশিদ আহমেদ হোসাইনি আপনাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চাই। আপনারা যখন আসলে নতুন বাজারে যান, সেই জায়গায় কতটুকু আমাদের অ্যাম্বাসিগুলো থেকে সহযোগিতা পান? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এমবিসি বলবো না, বাংলাদেশ সরকারের সহযোগিতা ছাড়া তো আমরা আসলে চলতে পারবো না, কারণ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই আমাদের কাজ। তা আমরা যখন বিভিন্ন জায়গায় নতুন বাজার অন্বেষণের জন্য যাই, বা আমরা নতুন বাজারে মার্কেট সোর্সিংয়ে যাই, তখন আমরা চেষ্টা করি আমাদের এমবিসিকে ইনফর্ম করার জন্য। অনেক ক্ষেত্রে সেখান থেকে আমরা তাদের শিডিউল পাওয়া যায় না, তাদের বিভিন্ন প্রোগ্রাম, যেহেতু বিজিএমই তো রাষ্ট্রীয় কেউ না, যখন বিজিএমই থেকে যাই আমাদের চিঠি দেওয়ার পরও রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামে তারা আসলে সময় দিতে পারে না। আপনি শুনে হয়তো খুশি হবেন, আমরা গত কিছুদিন আগে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গিয়েছিলাম, বিজিএমের ফুল বোর্ড। আমরা ওনাকে প্রস্তাবটা রেখেছি কিন্তু, যে যখন আমরা আমাদের যে ট্রেড কনসুলার যারা আছে বিভিন্ন এমবিসিতে, আমরা রেকর্ডেড কিন্তু এগুলি আমরা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করেছি, উনি নোট ডাউনও করেছে যে শুধু এটা নয়, শুধু যখন সরকারিভাবে কোনো ডেলিগেশন যাবে, যখন বিজনেস কোনো পলিসি হবে, এমইউ সাইন হবে, সেখানে বেসরকারি মানে স্ব খাত থেকে কাউকে ইনভলভ করা যায় কি না ওই এমইউর সাথে, তাহলে তারা কানেক্টিং থেকে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমি অনেকগুলি মেলাতে নিজে অংশগ্রহণ করেছি বিজিএমই থেকে। যেমন আমরা লাস ভেগাসে আমাদের কোনো এমবিসির কাউকে আমরা খুঁজে পাই না, ওখানে একটা অন্যরকম জগৎ এটা। একবার অস্ট্রেলিয়া গিয়েছিলাম, সেখানে অ্যাম্বাসেডার সাহেব আমাদেরকে একদিন নৈশভোজের দাওয়াত দিয়েছে। আসলে ওনারা ওই যে আমরা ফেয়ারে যাই, এই যে বায়ারদেরকে মানে আহ্বান করা, ট্রেড কনসালের কাছে অবশ্যই না ডাটা থাকবে এখানে আমরা যারা গার্মেন্টস শিল্পী, কারা কারা গার্মেন্টস নিয়ে ব্যবসা করে, কারা আপনার লেদার নিয়ে ব্যবসা করে, তাদের ইনভেট করা, একটা ওরিয়েন্টেশন করা, এই ধরনের কোনো কার্যক্রম আমরা আসলে এমনকি পাই না। বাংলাদেশে যে এম্বাসিগুলো কাজ করে, আমরা অনেক অ্যাম্বাসেডর, এমনকি কমার্শিয়াল কাউন্সিলর তো বটেই, অ্যাম্বাসেডরকেও দেখি আসলে তারা তাদের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভিজিট করছেন এবং অপরচুনিটি খুঁজছেন সেই দেশ কিভাবে এখান থেকে রপ্তানি করতে পারে বা আমদানি করতে পারে। এই ধরনের মানসিকতা বা প্রোঅ্যাক্টিভ সাপোর্ট কতটা পেয়েছে? এখন আর রাজনীতির কথায় গেলাম না, এটা আরো দিয়ে চলে যাবে। তবে আমরা ইতিমধ্যে অলরেডি বিজিএমই সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিভিন্ন দেশে আমরা রোড শো করব।
আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা তাদের সাথে যাব। এই যে আমাদের যদি ব্লেম দিয়ে রাখে যে আমরা ফোর্স লেবার বা আমরা এখানে শ্রমিকের স্বার্থ সংগ্রহ হচ্ছে না, আমরা এখানে অলরেডি বিজিএমই সিদ্ধান্ত আমাদের বোর্ডে নিয়েছে। আমরা অলরেডি এসএসবির সাথে আমিও সাইন করে ফেলেছি, এবং যেই বাট এক্সপায়ার হতো না, দীর্ঘদিন বন্ধ ছিল গত সরকার আমলে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার দাওয়াত গ্রহণ করেছেন। নিশ্চয়ই। আমি আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে তো বলা হয় যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে ফ্যাক্টরি, গ্রিন ফ্যাক্টরি আপনারা বলেন, এই ধরনের ফ্যাক্টরি থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযোগটার কথা বলা হচ্ছে, যেটি নিয়ে আবারও হয়তো শুনানি অব্যাহত থাকবে, এই সেই ধরনের পরিবেশ কি আসলেও একটা গ্রিন ফ্যাক্টরিতে থাকে? দেখেন, একটা গ্রিন ফ্যাক্টরিতে একটা 5 স্টার হোটেল থেকে অনেক বেশি উন্নত মানের জীবনযাত্রা ওখানে, এটা আমি নিজে জানি। প্রত্যেকটা কমপ্লেক্স ফ্যাক্টরি। এর একটা কথা আমি বলি যে জোরে যদি কথা বলতে পারেন 5 বার, একটা মিথ্যা কথা সত্য হয়ে যায়। আমাদের জোরে কথা বলার লোকের খুব অভাব। আমরা সত্য কথাটা প্রপারলি উপস্থাপন করতে পারি না, সত্য কথাটাও জোরে বলতে পারি না। আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং যে কথাটা আপনি বলেছেন, আপনাকে আমি সবাই আপনার মাধ্যমে জানাতে চাই, ইনশাআল্লাহ এই বিজিএমই এবার আমরা আমাদের বাংলাদেশ ব্র্যান্ডিং করার জন্য যা যা করা তা করছি। এবং ইতিমধ্যে আমরা আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু দাওয়াত নিয়েছেন, নভেম্বর উনি আমাদের পার্কসে আসবেন, সেখানে আমরা বিশ্বের সমস্ত ব্র্যান্ডদেরকে দাওয়াত দিয়ে আমরা আনবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই। এবং আমরা আমাদের দেশকে তুলে ধরার জন্য বিজিবি আপনার চেষ্টা থাকবে। নিশ্চয়ই আমরা সামনের দিনে দেখবো তা। জনাব তপনকান্তি ঘোষ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যেটি গোলাম মোয়াজ্জেম বলেছেন যে বেসরকারি খাতের যারা আছেন ক্যারিশমেটিক পারসন বা যোগ্য ব্যক্তি, তাদেরকে আসলে এই মিশনগুলোতে যুক্ত করা যায় কিনা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিবেশ বা বাংলাদেশের ইমেজকে তুলে ধরার ক্ষেত্রে। সেখানে আসলে আমরা তো দেখি যে আমাদের আমলাতন্ত্র এক ক্যাডার আর এক ক্যাডারকেই খুব সহজে গ্রহণ করে না। বেসরকারি খাতকে কি তারা গ্রহণ করবে? না, এটা একটা আসলে পলিসি সিদ্ধান্তের বিষয়, এবং এখানে সব কিছু বিদেশে করতে গেলে কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল একটা ইনভলভমেন্ট থাকে। তো বেসরকারি খাতে যদি কাউকে বসানো হয়, তার বেতন ভাতা, ওখানে থাকা, বাসা বাড়ি, গাড়ি খরচ, ফুয়েল, অনেক কিছু ব্যাপার আছে। এখন এটা কি সরকার থেকে দিবে না বেসরকারি খাত থেকে দিবে, এইগুলো কিন্তু একটা সিদ্ধান্তের বিষয়। এবং আমাদের এম্বাসিগুলোতে জায়গারও কিন্তু স্বল্পতা থাকে। তো সেক্ষেত্রে ভালো হবে যে কমার্শিয়াল কাউন্সিলর আর বেসরকারি খাত থেকে যাকে দেওয়া হবে, যদি দেওয়া হয়, এটা একটা আলাদা অফিস করা। সাধারণত একটু বড় দেশগুলোতে কিন্তু কমার্শিয়াল উইংটা আলাদা, এম্বাসির মধ্যে না। আমি ইউরোপিয়ান ইউনিয়নের অভিজ্ঞতা বলতে পারি, বেলজিয়ামে এবং অনেক দেশে আছে। বাট আমাদের কিন্তু সব অফিসগুলো এক জায়গায়, যেহেতু ছোট ডিপ্লোম্যাটিকই আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট আছে। সুতরাং এইটা ওই লেভেলে আপনাকে চিন্তা করতে হবে যদি আপনি সিরিয়াসলি আলাদা অফিস নেন, অথবা ওইটাকে কিভাবে প্রোভাইড করবেন, বেসরকারি খাতের সঙ্গে পার্টনারশিপ করা যায় কিনা, এগুলো চিন্তা করা যেতে পারে। বা ঢালাওভাবে না করে গুরুত্বপূর্ণ দেশগুলোর আমি বলতে চাচ্ছি যে গুরুত্বপূর্ণ যে ক্যাপিটালগুলো, সেখানে আপনি সব জায়গায় হয়তো পারবেন না, পাইলট বেসিসে প্রথমে 2-1টা করা যেতে পারে। এবং দূতাবাসগুলোর সঙ্গে বেসরকারি খাতের একটা খুবই পার্টনারশিপটা দরকার। এটা কিন্তু আমি দেখেছি অভাব। আমিও যখন কমার্শিয়াল কাউন্সিলর ছিলাম, অনেক ক্ষেত্রে বেসরকারি খাতেও হয়তো মেইল দিয়ে আমি কিন্তু রিপ্লাই অনেক সময় পেতাম না। পরে আমি ফোন করতাম কাউকে পরিচয় থাকলে, তখন রিপ্লাইটা পেতাম। কারণ আমাদের কাছে বেশিরভাগ যেটা আসতো, আপনি ডাইরেক্টর সাহেব বলবেন, ওই যে ট্রেড ডিসপিউট যখন হয়, যে তার ডলার বা টাকা দিয়েছে কিন্তু তার মালটা পাচ্ছে না, বা হয়তো এখানে মামলা হয়ে গেছে, তখন অনেক ওখানকার যারা ইম্পোর্টার তারা আমাদের কাছে আসতো, যে সহযোগিতা চাইতো। তো এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিষয় আছে। আমার মনে হয় যে বোধ আমাদের এখান থেকে এবং ওই দেশে এবং আমাদের বেসরকারি খাতের সঙ্গে দূতাবাসগুলোর সঙ্গে আসলে লিয়েজটা অনেক বাড়ানো দরকার এবং পার্টনারশিপটা জোরদার করা দরকার। তাহলে এই যে গ্যাপটা আমরা বলছি, এটা কমানো যাবে। নিশ্চয়ই। আমার আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলছিলাম, যেটা গোলাম মোয়াজ্জেম সাহেব বলছিলেন, যে 8টা মাত্র দেশ কিন্তু রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা সাইন করেছে, ইনক্লুডিং বাংলাদেশ, মাত্র 8টা দেশ। তো আসলে আমার মনে হয় ইউএসএ উচিত ছিল যে এই দেশগুলোর জন্য অন্তত আর একটা রিডিউসড রেট করা, না হলে আমার তো কোনো লাভ হচ্ছে না। নিশ্চয়ই। এবং একই সাথে আমি বিরতির পর আরও জানতে চাই যে আপনি বলছিলেন যে এই 10%-এর পরও আসলে কিছু কিছু শঙ্কা আছে আরও ওই পয়েন্টে, যেহেতু আমরা সাবসিডি দিচ্ছি। নিশ্চয়ই আমি আরেকটু বিস্তারিত জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় মার্কিন নতুন শুল্ক, শঙ্কা না সম্ভাবনা। জনাব তপনকান্তি ঘোষ, আপনি বলছিলেন যে আসলে যে 10%-এর কথা বলা হচ্ছে, সেখান থেকে আরও শুল্ক বাড়ার ঝুঁকিও আছে, সেই জায়গাটুকু যদি একটু পরিষ্কার করতেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন যে 10% 60টা দেশের উপরে যে ইম্পোজটা করা হলো, এটা হচ্ছে যে জবরদস্তিমূলক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি করে যদি আপনি আবার আমেরিকান মার্কেটে রপ্তানি করেন, তাহলে ওরা বলছে যে ওদের শিল্পের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার ফলে আমাদের সারপ্লাস হচ্ছে ট্রেডে, তাদের ডেফিসিট হচ্ছে। সুতরাং এটাকে
কমানোর জন্য এই যে শুল্কটা আরোপ করা হলো। আর দ্বিতীয় যে তদন্তটা হচ্ছে সেটা বলছে যে আমাদের ওভার ক্যাপাসিটি আছে কিনা। এখন ওভার ক্যাপাসিটি কিভাবে হয়, যেহেতু আমরা অনেক বেশি রপ্তানি করছি এবং আপনি জানেন যে আমেরিকাতে ভিয়েতনাম হচ্ছে নাম্বার 1 এক্সপোর্টার আরএমজিতে, বাংলাদেশ কিন্তু দ্বিতীয়, চায়নাও কিন্তু তারপরে। তার মানে বাংলাদেশ অনেক ভালো করেছে শুল্ক সুবিধা না পাওয়া সত্ত্বেও। সেই জন্যই তারা চিন্তা করছে যে বাংলাদেশে বোধহয় ওভার ক্যাপাসিটি আছে, সেই পণ্য সব ওখানে চলে যাচ্ছে। এবং তারা যুক্তি হিসাবে বলছে যে আমরা 43টা পণ্যে ইয়ে দেই, কি বলে, প্রণোদনা দেই, ক্যাশ ইনসেন্টিভ দেই, এবং তার মধ্যে গার্মেন্টস আছে। সুতরাং এই একটা পয়েন্ট। আর একটা হচ্ছে যে সিমেন্টের ক্ষেত্রে তারা বলেছে যে সিমেন্টে আমাদের প্রায় ডাবল ক্যাপাসিটি আছে, আমাদের যে চাহিদা তার তুলনায় যে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় ডাবল। এবং এইটার ফলে এইটাও সিমেন্ট হয়তো অত বেশি রপ্তানি হয় না, বাট এটা উদাহরণ হিসেবে তারা দিয়েছে। তো ওভার ক্যাপাসিটি তারা বলতে চায় যে আমরা হয়তো আমাদের শ্রমিকদের ওয়েজ কম দিচ্ছি, আমরা ইনসেন্টিভ দিচ্ছি, আমরা কম সুদে আপনার লোন দিচ্ছি, এইসব কারণে বেশি প্রোডাকশন হচ্ছে। তো এইটা শুধু আমাদের নেই, যে 16টা কান্ট্রি আছে, এর মধ্যে ভিয়েতনাম আছে যেটা বললাম, ইন্ডিয়া আছে, আমাদের প্রতিযোগী দেশ আর কি, কম্বোডিয়া আছে। তো তারা দেখবে যে এটা যদি সত্যি হয় এবং আমরা যদি তেমন নেগোশিয়েট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে। তো এই জন্য সরকারকে এখন খুব জোরালোভাবে এটা তুলে ধরা দরকার যে আমাদের এই জিনিসটা, আমরা একটা স্বল্পোন্নত দেশ, বা আমাদের এত বেশি পপুলেশন, আমাদের এখানে উইমেন হচ্ছে। সো আমাদের এখানে ওরা যে বলতে চাচ্ছে যে তাদের শ্রমিকের স্বার্থের জন্য, তা আমাদের শ্রমিকের স্বার্থ হার্মড হবে। এবং আমরা যেহেতু, আমি সব জোর দিয়ে বলবো যে গরিব মানুষ, প্রান্তিক মানুষের স্বার্থ এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট কিন্তু বাংলাদেশ সাইন করেছে, অন্য অনেক দেশ করে না, শুধু 8টা দেশ করেছে। এবং এখানে আমরা অনেক কিছু কিন্তু আমেরিকার পক্ষে দিয়ে দিয়েছি। তো তাহলে আমাদের বিপরীতে কী দিবে? এখন এইটা আবারও যদি এই কথা বলে যে আমরা ওভার ক্যাপাসিটি আছে, সেই জন্য আমাদের যদি আবার যদি শুল্ক আরোপ করে দেয়, এটা খুবই অন্যায্য হবে। এবং সেটা আমাদের জন্য কিন্তু মানে সেই জায়গাটাতে আসলে সরকারকে নেগোসিয়েশনটা চালিয়ে যেতে হবে। জনাব রশিদ আহমেদ হোসাইনি, আপনার কাছে একটু জানতে চাই, ওই যে সেই প্রশ্নটাই যেটি তপন কান্তি ঘোষ বলছিলেন, যে একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে আসলেও কি এরকম ওভার ক্যাপাসিটির বা জোরপূর্বক শ্রম, এই অভিযোগগুলো সম্ভব কিনা? কারণ আমরা তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করেই প্রতিষ্ঠানগুলোকে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করেছি। দেখুন, ওই যে আমরা একটা কথা বলি যে গরিবের বউ সবার ভাবি। আমরা বাংলাদেশ, আমরা আমাদের ওই মেরুদণ্ড শক্ত করে কথা বলতে অনেক সময় পারি না। আমাদের জায়গায় যেতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এজ এ ডাইরেক্টর অফ বিজিএমইএ, আমারটা গ্রিন ফ্যাক্টরি নয়, আমারটা একটা কমপ্লেক্স ফ্যাক্টরি। আমরা কোনো দিন কোনো শ্রমিককে এই মুহূর্তে এখন আর এই সুযোগ নাই, কোনো সময় ছিল কিনা জানি না, আমি যখন ব্যবসা শুরু করি তখন থেকে জোর করে কাজ করার সুযোগ নাই। আর ওভার বুকিং বলতে, ওভার ক্যাপাসিটি বলতে কি, আমরা ওভার ক্যাপাসিটি করলে তো মাল এয়ার হয়ে যাবে, ওভার ক্যাপাসিটি তো মাল ডিসকাউন্টে পড়ে যাব। আমি যতটুকু কাজ নেওয়ার দ্বারা অতটুকু নিচ্ছি, ওভার ক্যাপাসিটি নিচ্ছি না। হ্যাঁ, আমাদের কিছু ফ্যাক্টরি আছে যারা এখনও সরকারের পুরোপুরি আয়ত্তে আসে নাই। এগুলি ছোট জন্ম, ক্ষুদ্র, মাঝারি, যেগুলো আস্তে আস্তে সরাসরি এক্সপোর্টের সাথেও জড়িত না, সরাসরি এক্সপোর্ট জড়িত, তারা থ্রো এক্সপোর্ট করে। যেমন ধরো, আমি হয়তো কাজ নিলাম, কাজ করতে ওই ফ্যাক্টরিটা, যার কোনো লাইসেন্স নাই, আমরা এটাও কিন্তু তদন্ত দিচ্ছি সবাইকে আয়ত্তে নিয়ে আসা। আর এই ধরনের আসলে অত বেশি ওভার ক্যাপাসিটি নিয়েও যাচ্ছে না, এই কারণে কারণ নিয়ত টাইমলি প্রডিউস করতে পারছে না, ডিউটি আমাদের লজিস্টিক সাপোর্ট কভার করতেছে না। অতএব এই আলোচনাটা টোটালি ভিত্তিহীন। কারণ বাংলাদেশে এখন এরকম শহরে যে মোবাইল আছে, কোথায় কি হচ্ছে, আমার ফ্যাক্টরিতে কী হচ্ছে, আমি জানার আগে কিন্তু শ্রমিক নেতারা জানে, আমি জানার আগে সরকার জানে, আমি জানার আগে কিন্তু এখন, আগে ছিল অ্যাকর্ড অ্যালায়েন্স, এখন হয়ে গেছে আরএসসির যারা আছে আরেক যন্ত্রণার মধ্যে। অতএব এখানে লুকায় কিছু করা সম্ভব না। আমি এই দাবিটা টোটালি ইগনোর করলাম, এটার পক্ষে আমি কোনোদিনও একমত হই নাই, হবও না। কারণ আমরা একমাত্র বাংলাদেশ, সারা বিশ্বে এই দেশেই একমাত্র এলডিজি মানে গ্রিন সার্টিফিকেট ফ্যাক্টরি, এখানে সবচেয়ে প্রায় 3-4 কাছাকাছি, এটা বিশ্বের কোথায়। তাহলে এই যে 10% শুল্ক যেটি মার্কিন বাজারে, এটাকে আপনি সম্ভাবনা হিসেবে দেখছেন প্রতিযোগিতার বাজারে? আসলে আমরা সম্ভাবনা তো অবশ্যই, আমরা এটাকে তো অস্বীকারের সুযোগ নেই। এই সম্ভাবনা তখনই কাজে লাগাতে পারবো পুরোপুরি যখন আমি প্রথমে যে বলছিলাম, নিজেদের সাপোর্ট যদি নিজেদের সক্ষমতা বাড়াইতে পারলে কিন্তু ওটাকে আমরা আশীর্বাদ বলে গ্রহণ করতে পারবো। 2.5%ও কম না, অনেক বেশি। কিন্তু তার জন্য পূর্ব শর্ত হলো আমাকে আমার সক্ষমতা নিয়ে যাওয়া, আমাকে লজিস্টিক সাপোর্ট নিয়ে যখন আমি কাজ করতে পারবো, তখন 2.5% অনেক বেশি আমরা আরও বাড়াইলেও কিন্তু ওয়ার্ক করতে পারবো। কিন্তু আমরা উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলতেছি দিন দিন। যেটা বলেছে, 1 নাম্বার একটু বলি, ব্যাংক সুদ, কাস্টমস,
বন্ড, বিদ্যুৎ, গ্যাস আইন, এই জিনিস যতক্ষণ আমাদের কন্ট্রোলে না আসবে অতক্ষণ আপনি ফ্রিও করে দেয়, আপনি কিন্তু আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা শেষ করব ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়েই। মানে যে কথাটি বলে আসলে শেষ করলেন রশিদ আহমেদ হোসাইনি, যে শুল্ক তখনই সম্ভাবনা হবে যদি নিজেদের সংকটগুলোকে দূর করা যায়। আপনিও একমত কিনা? না, তা তো অবশ্যই। শুল্কের এই বিষয়টা ব্যাপারে আমার একটা ভিন্ন মত এই অর্থে যে এটা শ্রমমান সম্পর্কিত। সুতরাং আমরা এই 10% শুল্কে যতটা আমি বলছি সুবিধা পাচ্ছি না, তার থেকে আমাদের নিজেদের দিকে একটু তাকানো দরকার যে আমাদের শ্রমমান আরও উন্নয়নের সুযোগ রয়েছে। আমি গার্মেন্টসের কথা বলি না, গার্মেন্টস বহির্ভূত অন্যান্য রপ্তানি খাতগুলোতে কিন্তু বাধ্যতামূলক শ্রমের সমস্যা রয়েছে, শিশু শ্রমের সমস্যা রয়েছে, মজুরি সমস্যা রয়েছে, ট্রেড ইউনিয়নগত সমস্যা রয়েছে। ট্রেড ইউনিয়নটা অবশ্য গার্মেন্টসেরও কিছু সমস্যা রয়েছে। সুতরাং আমাদের 10% শুল্ক দেইনি সেটি না, আমাদের নিজেদের স্বার্থে আসলে শ্রমমান উন্নয়নের সুযোগ রয়েছে, সেটা আমাদের কম্পিটিটিভনেস বাড়াবে, সেটা আমার দরকার। কিন্তু উনি একটা কথা ঠিকই বলেছেন, সেটা হলো যে আমার যদি হার্ড ইনফ্রাস্ট্রাকচারই ঠিক না হয়, আমার সফট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমি কিন্তু করতে পারবো না। এখন জ্বালানির সংকট রয়েছে, আমার বন্ড লাইসেন্স বা এগুলোর ক্ষেত্রে সমস্যা রয়েছে, ব্যাংকের সুদের হারের সমস্যা রয়েছে। তো এগুলো যদি থাকে, এগুলো এমনি ব্যয় বাড়িয়ে দিচ্ছে, সেখানে ওই 2% 2.5% শুল্কের পার্থক্য কখনোই আসলে আমার জন্য সুবিধা দেবে না। মনে রাখা দরকার যে আমাদের কম্পিটিং কান্ট্রির একটা দেশ, আমি যদি ভারত বা ভিয়েতনাম বলি, তার ব্যাংক সুদের হার 3 থেকে 3.5%, আর আমার গার্মেন্টসের মালিকদের ব্যাংকের সুদের হার 9 থেকে 15-16% পর্যন্ত। সেই সুদ দিয়েও তো তারা যথাসময়ে ক্যাপিটাল পায়। তাহলে আপনি চিন্তা করেন যে তারা তাদের প্রফিটটা কত পরিমাণে কাট করে হলেও তারা ওই জিনিসটা দিচ্ছে, যে পরিমাণে আসলে তাদেরকে ওখানে দিতে হচ্ছে। আর আমাদের হয়তো বাল্ক স্কেল ক্যাপাসিটি রয়েছে, সেই কারণে আমরা এখানে অর্ডারগুলো পাচ্ছি। কিন্তু সামগ্রিকভাবে আমার যেটা মনে হয় যে আমাদের শুধুমাত্র শুল্ক কেন্দ্রিক বা ইনসেন্টিভ কেন্দ্রিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড না করে আমাদের কম্পিটিটিভনেস বাড়ানো, এবং এই যে বেসিক এগুলো যেমন ঠিক হওয়া, এবং এর বাইরে গিয়ে আমাদের কারখানাগুলোতে উৎপাদনশীলতা বাড়ানো, ওয়েস্টেজ কমানো, নন কটন প্রোডাক্টসে আমাদের ক্যাপাসিটি বাড়ানো। আমি তো বলি যে এই মুহূর্তে বাংলাদেশে 3 ধরনের ডাইভার্সিফিকেশন দরকার। একটা হলো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, তো আমরা বলি কটনের বাইরে নন কটন পণ্য, এর বাইরে মার্কেট ডাইভার্সিফিকেশন দরকার। আমি যে ধরনের শুল্ক কাঠামো দেখছি তাতে আমাদের মনে হয়েছে যে ট্র্যাডিশনাল মার্কেটগুলোর বাইরে ইমার্জিং মার্কেটগুলোর দিকে আমাদের সময় এসছে বেশি নজর দেওয়ার। আর থার্ড হলো ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন। শুধু আমাদের দেশি বিনিয়োগকারী দিয়ে আগামী দিনে আমাদের হবে না, আমাদের বিদেশি বিনিয়োগও প্রয়োজন। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।